এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে ২ মাই বিখ্যাত। একটা হচ্ছে শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের মা উপন্যাসটি এবং আরেকটা হচ্ছে আমার হাতে থাকা এই যে ম্যাক্সিম গোর্কির আসলে মা উপন্যাসটি। তো এর আগে আমি আপনাদের কাছে আনিসুল হকের মা উপন্যাসটি আপনাদের কাছে রিভিউ করেছিলাম। তবে আজকে আমি আপনাদের কাছে আবার এই ম্যাক্সিম গোর্কির যে মা উপন্যাসটি রয়েছে সেই উপন্যাসটি আজকে রিভিউ করব। তো আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন। থাকলে আসলে উপন্যাসটার যে আসলে সারাংশটা সেটা আপনারা অনায়াসে জানতে পারবেন এবং আপনি এই মাস্টারপিস উপন্যাসটি আসলে পড়বেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন। আমার কাছে যে বইটি রয়েছে এটা হচ্ছে পুষ্পময়ী বসু দ্বারা অনুদিত একটা গ্রন্থ। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা দেওয়া আছে এবং বইটিতে সম্ভবত প্রায় 350 পৃষ্ঠার মতো কিন্তু রয়েছে। তো আপনি বইটি 220 থেকে 240 টাকার মধ্যে কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। আর বইটা আমি অনেক আগেই কিনেছিলাম, এখন হয়তো আসলে মুদ্রিত মূল্য দাম বাড়তে পারে যেহেতু বই খাতার দাম আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে। তো বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত আসলে রুশ কথা সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি রচিত একটি উপন্যাস হচ্ছে এই মা উপন্যাসটি। এই মা উপন্যাসটি মূলত 1906 সালে আসলে প্রকাশিত হয়। 1906 সালে প্রকাশিত হওয়ার পর থেকে আসলে বিগত 100 বছরে এটা পৃথিবীর অসংখ্য ভাষায় কিন্তু অনুদিত হয়েছে, যার মধ্যে বাংলা ভাষায়ও কিন্তু অনুদিত হয়েছে এবং সেই বাংলা ভাষার অনুদিত একটি আসলে কপি আমার হাতে রয়েছে এবং এই জন্য নিজেকে অবশ্যই ধন্য মনে করছি। ম্যাক্সিম গোর্কির এই মা উপন্যাসটি মূলত বাস্তব চরিত্রে লেখা। আসলে এই উপন্যাসটির মূলত প্রধান চরিত্র হলো পাভেল ব্লাভস ও তার মা ফিয়তর নীলভনা। আসলে পাভেল ব্লাভসের বাবা একজন কলকারখানা শ্রমিক। সপ্তাহের 6 দিন কারখানায় হাড়ভাঙা খাটুনির পরিশ্রম করে এসে সে আসলে পাভেলের পিতা সে বাড়িতে আসতো রবিবার। তো রবিবার রাতে এসে সে আসলে মদ খেয়ে মাতাল হয়ে যেত এবং বাড়িতে এসে তার আসলে বউকে পেটাতো। তো আসলে পাভেলের পিতার মৃত্যুর পর এক সময় দেখা যায় যে পাভেলকে আসলে কারখানায় কিন্তু আসলে শ্রমিক হিসাবে কাজ করতে হয়। তো সে কিন্তু তার পিতার মতো হয়নি, সে দেখা গেছে যে কারখানার কাজের শেষে সে আসলে বই নিয়ে কিন্তু বাড়িতে ফিরতো। তো বই নিয়ে বাড়িতে যখন ফিরতো তখন তার মা কিন্তু আসলে একটু কি হতো, একটু চিন্তিত হয়ে যেত যে তার ছেলে এটা করতেছে এটা কি। তো পরবর্তীতে যখন বইগুলো আসলে পড়ে পড়ে আসলে পাভেল তার মাকে যখন বোঝাতো যে তার পিতা আসলে তার মায়ের উপর কেন অত্যাচার করতো, তখন মা আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো ক্ল্যারিফাই হতে থাকে এবং তার মনে একটা অজানা কিন্তু আনন্দ ঢেউ খেলে যায় যে এটা ভেবে সে তার পিতার মতো হয়নি, সে আসলে একজন সত্যিকারের মানুষ হতে চলছে। মা বুঝতে পারে তার ছেলে একজন বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে উঠতেছে তার নিজেরই চোখের সামনে। পাভেল তাদের সমাজে যে শ্রমজীবী মানুষেরা রয়েছে, শ্রমজীবী মানুষদের জীবন কিন্তু বদলে দিতে চায়। এই জন্য তার মা আসলে সবসময় একটু উদ্বিগ্ন থাকে যে তার ছেলে আসলে কি করতে যাচ্ছে, কিন্তু সে নিজে একা তো আর সমাজকে চেঞ্জ করতে পারবে না, মানুষের জীবনধারা চেঞ্জ করতে পারবে না। এই জন্য সে তার পাশে অনেকগুলো মানুষকে পেয়ে যায়। তাদের মধ্যে কিন্তু রয়েছে নাতাশা, নিকোলাই, রিবন, সোফিয়াই, সিজব আরও কয়েকজনকে। একসময় মায়ের মাঝে ধ্বনিত হয় আন্দোলনের বীজ। মা বুঝতে পারে তার জীবন কিন্তু বদলে গেছে। একসময় যে নারী আসলে তার স্বামীর হাতে প্রতিনিয়ত প্রতিদিন মার খেত, সে মাই আজকে একজন আসলে শ্রমিক নেতার মা। এটা নিয়ে এমন একজন ছেলেকে আসলে গর্ভে ধারণ করতে পেরে তার মা দেখা গেছে যে আস্তে আস্তে কি গর্ভবোধ করতে শুরু করে। মায়ের সাথে চলতে থাকে পাভেলের আসলে গোপন আন্দোলনের প্রস্তুতি। তো একসময় তারা যে আন্দোলনের যে তোড়জোড় করতেছে এই জিনিসটা কিন্তু পুলিশ কিন্তু জেনে যায়। তো যখন আসলে পুলিশ জেনে যায় তখন আসলে পুলিশ পাভেলকে কিন্তু ধরে নিয়ে যায় এবং তাকে দেখা গেছে যে সাইবেরিয়াতে আসলে যাবজ্জীবন কিন্তু নির্বাসনে দিয়ে দেয়। তো মা তার ছেলে আসলে পাভেলের সাথে যায় না, কারণ সে মনে মনে চিন্তা করে যে তার তো আসলে এখন অনেক কাজ। বিচারকদের সামনে পাভেলের দেওয়া জবানবন্দির কপি মানুষের কাছে পৌঁছে দিতে যেয়ে তার মাও কিন্তু কি পুলিশের হাতে ধরা পড়েন। বিচারে মাকেও সাইবেরিয়ায় কিন্তু আসলে নির্বাসন দেওয়া হয়। এভাবে চলে তাকে নানা অত্যাচার, কিন্তু পাভেলের মা অটল থাকেন বিপ্লবীদের সাহায্যে। মা ওদের বলছে, মূর্খের দল, দিন দিন নিজেদের বোঝা নিজেরাই বাড়িয়ে চলছিস, কেবল একদিন সে ভারে তোরা নিজেই নুয়ে পড়বি। যাই হোক, এর কিছু বছর পরেই কিন্তু রাশিয়ায় আসলে সমাজতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা পায়। তো এই উপন্যাসে আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, অর্থাৎ এই উপন্যাসটা পড়লে আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে বিপ্লবীরা কিভাবে নিজেদের স্বার্থ ত্যাগ করে মানুষের জন্য কাজ করেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিতেও কিন্তু তারা পিছপা হন না। তাই মা উপন্যাসের নায়ক পাভেল ব্লাভস আদর্শ হয়ে থাকবেন কিন্তু যুগের পর যুগ। তো যারা আসলে গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে কিন্তু সমর্থন করেন তাদের জন্য আসলে মা উপন্যাসটি অবশ্যই বলতে গেলে একটা হাইলি রেকমেন্ডেড কিন্তু বই। তো উপন্যাসের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে মনে হয়েছে যে মা হিসাবে আসলে নীলভনার সন্তান প্রীতি তাকে এক পর্যায়ে নিয়ে যায় আদর্শের পরিবর্তনে। পাভেলই তার মায়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম হয় বাবার অকথ্য নির্যাতনের মূলে ছিল রাজতন্ত্রের অভিশাপের উপজাত হিসাবে পাওয়া
এই অসন্তুষ্টি। সেটা হচ্ছে কি, আসলে শিল্প এলাকার শ্রমিক পরিবারে অল্প বয়সে বিয়ে হয়ে সংসার শুরু করেন মা নীলভনা, যেখানে জীবনও ছিল কারখানার মেশিনগুলোর মতোই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত অবধি সাধারণ মানুষের জীবন বাঁধা ছিল এক গণ্ডির মধ্যে, যে গণ্ডি থেকে আসলে কেউ বেরোতে পারতো না। সারাদিন কাজ শেষে পুরুষতান্ত্রিক সমাজের মাদকাসক্ত পুরুষ শ্রমিকরা আসলে সন্তুষ্ট ছিল না তাদের যে পারিশ্রমিক ছিল সেটার উপর, কর্মপরিবেশের উপর, যার প্রভাব পড়তো গিয়ে আসলে অবলা নারী সমাজের উপর নির্যাতন হয়ে। অর্থাৎ নীলভনাকে তার স্বামী বাড়িতে এসেই মারধর কিংবা অত্যাচার করত। বইটা পড়ে আরেকটা জিনিস আসলে বোঝা যায়, সেটা হচ্ছে বই এবং পত্রিকা যেটা হচ্ছে আসলে সামাজিক আন্দোলনের মূলত আদর্শ একটা চালিকা শক্তি বলতে গেলে, সেটা কিন্তু তখনও ছিল, এখনও আছে। যদিও বর্তমানে আসলে সামাজিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বা যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেটাই আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে এই বই এবং পত্রিকার তুলনায়। না হলে তো আমরা এত বইমুখ হয়ে যেতাম না আসলে, ঠিক না? কারণ আমরা এটাই দেখতে পাই যে পাভেল তার বন্ধু এবং তার মায়ের সহযোগিতায় আসলে বাড়িতেই একটা বইয়ের লাইব্রেরি গড়ে তোলে এবং এক পর্যায়ে ওই লাইব্রেরি কিংবা ওই বাড়ি হয়ে উঠে মূলত এই সমাজতান্ত্রিক আন্দোলনের আসলে মূল কেন্দ্রবিন্দু। আরও একটা জিনিস লেখক দেখিয়েছেন, সেটা হচ্ছে একটা আন্দোলন করতে গিয়ে বিপ্লবীদের যে ত্যাগের নমুনা, তাদের ত্যাগের যে মহিমা, সেই জিনিসটা কিন্তু এই বইটি পড়লে বোঝা যায়। তারা জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন শুধুমাত্র আসলে তাদের বিপ্লবটাকে আরো বেশি দৃঢ় করার জন্য। আর বইটি পড়লে আপনি মূলত দেখতে পাবেন যে বইটিতে আসলে দুইটা খণ্ড রয়েছে, একটা হচ্ছে 21 পৃষ্ঠা থেকে আর দ্বিতীয় খণ্ডটা হচ্ছে 157 পৃষ্ঠা থেকে। তো প্রথম খণ্ডটি পড়ে আসলে মূলত আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে বিপ্লবের জন্ম, শ্রমিক দিবসকে কেন্দ্র করে নীলভনা সহ বিপ্লবীদের আন্দোলন মুখর হয়ে ওঠার যে প্রাথমিক বর্ণনা সেটা তিনি এখানে দেখিয়েছেন। আর দ্বিতীয় খণ্ডে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে বিপ্লবীদের কারাভোগের কাহিনী, আত্মত্যাগের মহিমায় শক্তিমান বিপ্লবী হয়ে ওঠার যে সুচারু বিশ্লেষণ সেটা তিনি আসলে উপস্থাপন করেছেন। বইটি পড়লে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে তৎকালীন সমাজে যে শোষক শ্রেণী ছিল, সেই শোষক শ্রেণী কিভাবে আসলে দরিদ্র মানুষদের শোষণ করত সেই জিনিসটা, অর্থাৎ সহজ কথা বলে ধনী গরিবের যে বৈষম্যটা রয়েছে সেই বৈষম্যটা কিন্তু কিছু লাইনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেই লাইনটা যদি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে শহরের গির্জায় গির্জায় কি অঢেল ঐশ্বর্য, সোনার উপ দু হাতে ছড়ান, তার এক কণারও দরকার নেই ভগবানের, অথচ সেই গির্জারই দরজায় অর্ধ উলঙ্গ ভিখারির দল অবহেলায় ছুড়ে দেওয়া একটা ছোট্ট তামার পয়সার জন্য শীতে কাঁপতে কাঁপতে হাত পেতে দাঁড়িয়ে থাকে। তো সকলকে বলবো আজকের বইটি রিভিউ ছিল এতটুকুই। সকলকে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। মহান মে দিবস সফল হোক। আসলে আমাদের সমাজের যে বৈষম্যটা, সেই বৈষম্যটা জানি না কখনো নির্মূল হবে কিনা, তবে আমরা আশাবাদী সেটা কখনো না কখনো নির্মূল না হলেও অন্তত ভেদাভেদটা কমে আসবে। সকলকে বলবো বইটি অবশ্যই পাঠ করুন। আনিসুল হকের মা এবং ম্যাক্সিম গর্কির মা, দুটা মাই দুই দিক থেকে আসলে খুবই আসলে আপনার মন মানসিকতাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। কিভাবে আসলে সংগ্রামী হয়ে উঠে মানুষ, কিভাবে সেই সংগ্রামী চেতনা দিয়ে নিজেদের অধিকার আদায় করে নেয়, সেটা আপনি দুইটা মা বই পড়লে আপনি কিন্তু বুঝতে পারবেন। সকলকে বলবো ভিডিওটা এতটুকু দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এরকম নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন আসলে অল নোটিফিকেশন করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্থ থাকুন।